17 কোটি মানুষের দেশ বাংলাদেশ। এর 1/3 তরুণ, কিন্তু তাদের কাজের সুযোগ খুবই সীমিত। রাজনীতিবিদরা এমন কোনো অর্থনীতি তৈরি করবেন যেখানে কাজের সুযোগ সৃষ্টি হবে। তরুণদের অনেকেই একথা বিশ্বাস করে না। 2024 জুনে বাংলাদেশের ছাত্ররা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষিত কোটা ব্যবস্থার অবসান চেয়েছিল। এবং এই কোটার মাধ্যমে তার যারা পছন্দের লোক তাদেরকে মূলত এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হয়, যার ফলে এখানে মেরিটোক্রেসির ভিত্তিতে একজন শিক্ষার্থী তার যে ন্যায্য বুঝে পাওয়ার কথা ছিল সেটা সে পাচ্ছে না। After 11 days, the Indian Air Force are still attacking Dhaka. 71 স্বাধীনতার যুদ্ধের পর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান। যুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে পুরস্কৃত করার জন্য এই কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয়। এত যুক্তিহীন, অর্থহীন, তরুণদের জন্য এতটাই ক্ষতিকর যে প্রত্যেকে এটাকে ঘৃণা করত। কিন্তু আপনার বোঝার কোনো উপায় নেই যে এটা এমন কিছুতে পরিণত হবে যা পুরো শাসন ব্যবস্থার পতন ডেকে আনবে। স্বাধীনতা যুদ্ধ এবং সেই যুদ্ধে তার বাবার ভূমিকা হয়ে ওঠে শেখ হাসিনার রাজনীতির মূল বয়ান। তিনি ভাবতেন এই দেশের স্বাধীনতা তার বাবা এনেছে, এই দেশ তার পৈতৃক সম্পত্তি। তিনি ভাবতেন এই দেশ তার রাজতন্ত্র। বাংলাদেশের রাজনীতির ইতিহাস সহিংস। 1975 সালে হাসিনার বাবা এবং পুরো পরিবার একটি রক্তাক্ত সামরিক অভ্যুত্থানে নিহত হন। প্রাণে বেঁচে যান শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে ক্ষমতায় ফিরে আসেন 1996 সালে। তার 15 বছরের বক্তৃতাগুলো দেখুন। প্রায় প্রতিদিন, প্রতিটি বক্তৃতা, তার বক্তৃতার তৃতীয় বা চতুর্থ প্যারায় তিনি তার বাবা, তার মায়ের হত্যাকাণ্ড, তার পরিবারের ত্যাগের কথা বলতেন। তিনি ভেবেছিলেন দেশ শাসন করা তার জন্মগত অধিকার। ছাত্রছাত্রীদের বিক্ষোভ যখন তীব্র আকার ধারণ করে তখন শেখ হাসিনা হয়ে ওঠেন আক্রমণাত্মক। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তার কথা আন্দোলনরত শিক্ষার্থীদের আরো বিক্ষুব্ধ করে তোলে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল তাদেরকে বলা হয় রাজাকার, বিশ্বাসঘাতক। এবং এই রাজাকার বলে সে গত 16 বছর এবং এর আগেও পুরো জাতিকে বিভিন্নভাবে ডিভাইডেড করে রাখার চেষ্টা করেছিল। এবং সেদিন আমরা দেখতে পেয়েছি ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা হল, ছেলেদের হল এবং মেয়েদের হল থেকে মিছিল নিয়ে তারা বের হয়েছিল এবং স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। শহর জুড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। শেখ হাসিনার ত্রাসের যুবশক্তি ছাত্রলীগ অস্ত্র হাতে প্রস্তুত ছিল। সেদিন আপনারা দেখতে পেয়েছেন আমাদের বোনদের রক্তাক্ত চেহারা এবং আমাদের অসংখ্য ভাইরা তারা নির্মমভাবে তারা আহত হয়। তখন আমরা আমাদের এই আহত ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। সেখানেও আমরা যখন এক্স-রে রিপোর্টের জন্য অপেক্ষা করছিলাম আমাদের ভাই বোনদেরকে নিয়ে, সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা এসে, যুবলীগের সন্ত্রাসীরা এসে আমাদের ভাই বোনদের উপর নির্মমভাবে তারা হামলা করে। শেখ হাসিনার ফোন আলাপের এক্সক্লুসিভ রেকর্ড আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হাতে এসেছে, যা তার নিজস্ব গোয়েন্দা সংস্থাই রেকর্ড করেছিল। ডিজিটাল ফরেনসিক অ্যানালাইসিসের মাধ্যমে সকল ফোন রেকর্ড যাচাই করা হয়েছে। এই ফোন আলাপে ছাত্রদের উপর নৃশংস হামলার 48 ঘণ্টা পর শেখ হাসিনা ছাত্রলীগ নেতাদের সাথে কথা বলেন।
হ্যাঁ অবশ্যই কি অবস্থা তোমাদের? আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে। ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে, তবে এরপরও ভিতরে পুলিশের সার্চ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল না। এই জন্য আজকে আপনাকে বারবার ফোন দিয়েছি, আপনি কিছু মনে করেন না। আমি কেন মনে করবো? আমি তো সেদিন সারা রাতই যাই, কালকেও তো দক্ষিণে উত্তরে বলে দিচ্ছি যেখানে যা দরকার আমি তো বলি স্যার। আমি আর আমাদের তারা ঘাবড়ায় যায়। আমাদের নেতাকর্মীরাও মাঠে ছিল, আপনার নির্দেশনা পাইয়েই সবাই নেমে গেছে। শেখ হাসিনার সিনিয়র এক গোয়েন্দা কর্মকর্তাকে আল জাজিরা খুঁজে বের করেছে। নিরাপত্তার জন্য সেই কর্মকর্তার কণ্ঠস্বরকে বদলে দেওয়া হয়েছে। তারা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের মারধর করেছিল। তাদের অনেককে হাসপাতালে যেতে হয়েছে, যাদের মধ্যে ছাত্রী এবং নারীরা ছিলেন। দলের উপর তার কঠিন নিয়ন্ত্রণ ছিল। ছাত্রলীগ এবং আমি বলবো দেশের প্রতিটি সেক্টরে সবকিছুর ওপর তার একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল। পর্যদুস্ত প্রধানমন্ত্রী বিশ্বাস করতেন এই বিক্ষোভের পেছনে বিএনপি এবং জামাতে ইসলামীর হাত রয়েছে। পিছনে তো সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর পিছনে তো অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে, কারণ আমি ওই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমরা কোনো সুযোগই দিতে চাই না। এটাই বেস্ট ডিসিশন হয়েছে, বেস্ট ডিসিশন। হয়তো আমি তো জানি, আমরা তো আন্দোলন সংগ্রাম করে পড়তে আসছি। নিজের গোয়েন্দা কর্মকর্তাদের তিনি বিশ্বাস করতেন না। আমি বললাম, স্যার, এই যে রাস্তায় আপনার বিরুদ্ধে লোকজন দেখছেন, এরা সাধারণ মানুষ। এদের অনেকেই কোনোদিন রাজনীতি করেনি। এরা সাধারণ মানুষ, এরা সাধারণ শিক্ষার্থী। ঢাকা থেকে ৩০০ কিলোমিটার দূরে রংপুর এক ছাত্র সাংবাদিক একটি বিক্ষোভের সরাসরি প্রতিবেদন করতে যাচ্ছিলেন, যা অভ্যুত্থানের গতিপথই বদলে দেবে। তো সেদিন আমরা যখন ক্যাম্পাসের প্রথম গেটে আসি, আমাদের উদ্দেশ্য ছিল সাংবাদিকতার যে প্রফেশনাল জায়গা থেকে নিউজের উদ্দেশ্যে আমরা বের হই। ঠিক তখনই আমরা দেখি হচ্ছে পুলিশ এবং শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান। পুরো ঘটনা যখন আমি নিজে ভাবি, পুরো ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে ওরা আবু সাইদ টার্গেট ছিল শুরু থেকেই। মেধাবী ছাত্র আবু সাইদ হতে যাচ্ছেন আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। আর যখন শিক্ষার্থীদের সাথে যখন পুলিশের মারামারি হয়, পাঁচজন পুলিশ মিলে এসে সরাসরি আবু সাইদের উপর অ্যাটাক করে। যখন আমি দেখি আবু সাইদের উপর অ্যাটাক শুরু করে ৫ জন পুলিশ লাঠি দিয়ে, তার মাথায় পুলিশ যখন তাকে মারতেছিল, এতটা পুলিশ একসাথে মারতেছিল, আবু সাইদ তখনও তার পুলিশকে একটা কথা বলেন, তখনও ঠিক তাকে মানে তার মুখ থেকে এটাও আসেনি যে আমাকে সেভ করেন। একজন শিক্ষার্থীকে মাথা ফেটে যাচ্ছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। আপনার নাম কি? আমার নাম আবু সাইদ, আমি ইংলিশ ডিপার্টমেন্ট 12 ব্যাচের স্টুডেন্ট। 12 ব্যাচের এক শিক্ষার্থীকে পুলিশ অতর্কিত হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছে। সে শুট হিম বলে চিৎকার করছে। ছাত্র সাংবাদিক ভিডিও গ্রহণ করছিলেন এবং বর্ণনা করছিলেন কি ঘটছে। যখন হচ্ছে শিক্ষার্থীরা 1 নম্বর গেটে চলে আসে, সেই মুহূর্তে পুলিশ শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে ক্যাম্পাসের ভেতরে চলে যায়। গুলি করতে প্রিপারেশন নিচ্ছিল। তার পাশে যিনি ইনস্ট্রাকশন দিচ্ছিল, উনি যখন এটা বুঝতে পারে, তখন হচ্ছে উনি গুলি করার জন্য ওনাকে নিষেধ করে। এবং ভেতর দিক থেকে আমাদের ক্যাম্পাসের কিছু কর্মকর্তা, কিছু কর্মচারী, পুলিশ মিলে শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে ইট পাটকেল, টিয়ার সেল গুলি করতে করতে ক্যাম্পাসের আবার 1 নম্বর গেটে আসি। ঠিক সেই মুহূর্তে যখন শিক্ষার্থীরা চলে যাচ্ছিল পুলিশের বাধার মুখে পড়ে, আবু সাইদ তাদেরকে ক্যাম্পাসের 1 নম্বর গেটে অবস্থান নেওয়ার জন্য, ইন্সপায়ার করার জন্য সে হচ্ছে শুট মি বলে নিজের বুকটাকে ঠিক তখন পেতে দেয়। প্রথম গুলিটা লাগে তার পেটে। যখন সে তার পেটে লাগে, সে বুঝতে পারে তার পেটে কিছুটা লাগছে।
ঠিক সেই মুহূর্তে একজন পুলিশ ঠিক তার খুব কাছে এসে ঠিক তার বুক বরাবর গুলি করে। পরপর দুটো গুলি এসে তার বুকে লাগে। বারবাজারের শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে, ওকে ধরার জন্য কেউ এগিয়ে আসছে না। সাধারণ শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তে পুলিশ যে 4-5 আমরা ছিলাম, আমরা আবু সাঈদ ভাইকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। ঠিক আমরা যাতে আবু সাঈদ ভাইকে না নিয়ে যেতে পারি, যাতে সেখানেই মারা যায়, পুলিশের উদ্দেশ্যটা ছিল ঠিক এরকম। তাদের এরকম একটা ক্রিয়েট করছিল তার পরিবেশটা, ঠিক তারা সেই উদ্দেশ্যে আবার আমাদেরকে গুলি করে। আমার গায়ে গুলি পড়েছে, আমার গায়ে গুলি পড়েছে। যাতে আমরা আহত হই, আমরা যদি এখানে আবু সাঈদের মতো পড়ে যাই। আপনারা দেখেন আমার গায়ে গুলি পড়েছে। পুলিশ সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের উপর গুলিবিদ্ধ করেছে। সাংবাদিকের উপর গুলি করেছে। সে গুলিবিদ্ধ হয়, গুলিবিদ্ধ হওয়ার এবং আবু সাঈদ ভাইকে সেই অবস্থা থেকে আমরা সবাই কোলে করে নিয়ে যাই। আবু সাঈদ যেভাবে তার 2 হাতকে প্রসারিত করে সে বলেছিল, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি, গুলি কর। আবু সাঈদের শাহাদাতটা ছিল আমাদের জন্য সোর্স অফ ইন্সপায়ারেশন। সে যেভাবে তার 2 হাতকে প্রসারিত করে শহীদ হয়েছে, তখন আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করেছিলাম আমরা প্রত্যেকে একজন আবু সাঈদ হব। আবু সাঈদকে হত্যার ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং সমস্ত শিক্ষার্থীরা সেই সময় খুবই ক্ষুব্ধ হয়। তারা ভাবে